কি খাচ্ছে? লেহটি খাচ্ছে। ওই 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 পিকু ওরা বাকি। ঠান্ডার দেশের কাঠবিড়িয়ালিগুলা কিন্তু অনেক সুন্দর, সামারে প্রচুর দেখা যায়, সুন্দর হয়ে গেছে চারপাশ। ওরা বা ওখানে পিকাবু করছে। আসো, ওই যে নামতেছে দুষ্ট বুড়া। আসো চলো আমরা চলে যাই। হ্যাঁ আমরা চলে। এই ফুলগুলিতে হালকা গ্রানও আছে, তো আমার ছেলের একটা পিক নিলাম। আমাদের এখন বেড়ানোর জায়গা বলেন, পার্ক বলেন, এই হসপিটালটা কয়েকদিন পর পর আসছি, সপ্তাহে মনে হয় 3 থেকে 4 বার আসা হচ্ছে। আজকে তো পরপর মানে তৃতীয়বার আসা হয়েছে। আজকে অবশ্যই আসার ওরকম কোনো কথা ছিল না, হঠাৎ আমি ফোন দিলাম। তো ফোন দিয়ে ডাক্তারের সাথে কথা বলতে বলতে ডাক্তার বলল যে কি আমরা একটু দেখতে চাই, ওর একটু অ্যালার্জির প্রবলেমটা বেড়ে গেছে। তো আমি তো ওকে ডে কেয়ারে দিয়েছি, আমি আর ডাক্তারদেরকে বললাম না। ওই যে ডাক্তাররা মনে হয় লাঞ্চে নাস্তা করতে, বা ওদের লাঞ্চ তো আবার দেখা যায় 11টার পর থেকে লাঞ্চ শুরু হয়ে যায়, তো এখন ওইরকম টাইম, যার কারণে অনেক ডাক্তারকে বাহিরে দেখা যাচ্ছে। এখানকার পরিবেশটা খুবই নিরিবিলি। তো পাশে ওইদিকে কতগুলো স্টুডেন্ট মনে হয় ডাক্তারি পড়ছে, বয়স দেখিয়ে ওরকম মনে হচ্ছে। এখনকার বাচ্চারা তো আরাম প্রিয়, সারাক্ষণ মানে কিভাবে আরাম করে সময় কাটাবে, ডাক্তার হওয়াটা ওদের কাছে অনেক বোরিং লাগে। কিন্তু আমি মনে করি সরকারেরই একটা উদ্যোগ নেওয়া উচিত, বাচ্চাদের মধ্যে মানে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এগুলার একটা আগ্রহ তৈরি করে নিতে হবে। কারণ পরবর্তী প্রজন্মে দেখা যাবে যে ডাক্তারের অভাব। এমনিতেই এইসব দেশগুলোতে ডাক্তার খুবই কম, ওদের মনে হয় অসুখ বিসুখও হয় না আমাদের দেশের মতো। অসুখ বিসুখের চ্যাপ্টারটা যখন আসে তখন খুবই অসহায় লাগে। মানে আল্লাহর উপর তো আমরা ভরসা করছি ঠিক আছে, তারপর দেশে যেরকম আমরা দৌড়ে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের একটা কথা শুনলে, একটা ওষুধ পেলে একটা অন্যরকম শান্তি লাগে। ওই শান্তিতে দেখা যায় মনের ভিতর একটা খুশি কাজ করে। তো যার কারণে আমি চাই যে কি প্রত্যেক মা বাবা তো চেষ্টা করে, মা বাবাদের স্বপ্ন থাকে, তারপরও সরকারিভাবে টিচারদেরও উচিত বাচ্চাদেরকে একটু উৎসাহ দেওয়া। কারণ বাচ্চারা তো ফাঁকি দিতে চাইবে, ওদেরকে যদি ওভাবে না বোঝে, ওরা কিন্তু ওই কঠিন পেশাটাকে, ওই দায়িত্ববোধের পেশাটাকে অত সহজে প্রথম দিকে নিতে চায় না। যাই হোক, আমি অনলাইনে এটা অর্ডার করেছিলাম। তো এটা এত টাইট করে প্যাকেট করেছে, অনেকক্ষণ ধরে মানে খুঁজেই পাচ্ছি না কোন দিকে খুলবো, অবশেষে পেলাম। তো প্রথমবার ট্রাই করব, জানি না কেমন হয়। সব দিক থেকে চেষ্টা করে যাচ্ছি বেবিটা ভালো থাকুক, সুস্থ থাকুক, যেহেতু সে মানে তার দায়িত্বটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, এখন তো কোনোভাবেই অবহেলা করতে পারি না। যতটুকু সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি তাকে সুস্থ রাখার জন্য। আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে, আর হামও যেহেতু ছোট, আর পরপর দুজনেরই অসুখ হওয়াতে মানে আমার একেবারে কঠিন সময় যাচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না তো করতে হবে। ওই যে বললাম হুট করে ডাক্তার বলল চলে আসতে, তো আমিও আর না করিনি। এমনিতেই এই মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এটা অনেক কঠিন, ভাগ্যেরও বিষয় একটা। তো সেখানে ডাক্তার নিজেই বলছে, তো আর কি মিস করা যায়। তাড়াতাড়ি করে আমি ফ্রোজেন কিছু চিংড়ি নিলাম, অল্প করে সবজি রান্না করব। সবজি কি করব না করব বুঝে উঠতে পারিনি, অল্প একটু চিংড়ি ছিল। এই চিংড়িটা আবার অত মজা নেই, তারপরও খাওয়া আর কি, মনের একটা শান্তি যে তরকারিতে চিংড়ি আছে। আর ওইদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। তো কিছু সময় এভাবে করে কষাবো। চিকেন হচ্ছে আমাদের কমন একটা কারি, এটা হলে আর কোনো মানে সাদা শব্দ কিছুই থাকবে না। ভাগ্যিস বের হওয়ার সময় আমি চিকেনের এই প্যাকেটটা নামিয়ে রেখে গিয়েছিলাম, না হয় এখন কোনোভাবেই সম্ভব হতো না। আর এইদিকে ঢেঁড়সগুলোকে একটু টেলে নিচ্ছি, এভাবে টেলে নিলে মনে হয় যে ওই যে একটু আঠালো যে লোড থাকে বা ওইটা একটু কম লাগে, ভালো লাগে। তো ওখানে প্রায় হয়ে যাচ্ছে। তারপর এখানে চিংড়িটা যখন একটু কষানো হয়েছে, একটু পানি দিয়ে দিলাম। হালকা হালকা দাগ লাগলে গ্রানটাও সুন্দর আসে, আর ওই যে বললাম আঠালো যে একটু পিছলা থাকে, ওই পিছলাটা একটু কমে যায়। সাথে একটা আলু দিয়েছি, এটা তো দিতেই হবে। তো অতটা মজা হবে না মনে হচ্ছে, কালার দেখেই বোঝা যাচ্ছে। মরিচের কৌটাতে মরিচও শেষ, রিফিল করার সুযোগ নেই, সময় নেই। আসলে প্রিপারেশন নিয়ে নিতে হয় অনেক কিছু। অনেক সময় দেখা যায় আলসেমি লাগে, বলি যে কি না এখন না, বিকেলে ধরবো, কিন্তু কখন কি হয়ে যায় আসলে বলা যায় না। আর এদিকে যখন দেখলাম 2 পদ রান্না হয়ে গেছে, চিকেন আর ঢেঁড়সের কারিটা হয়ে গেছে, এখন ভাবলাম যে কি একটা ভাজি করি। ভাজি বলতে এখানে অল্প অল্প করে যে পিস
ছিল ফ্রিজে, যেমন একটু ব্রোকলির অংশ, একটু মূলার অংশ, গাজর, ছোট্ট একটা আলু দিয়েছি, তারপর এখানে বাঁধাকপির যে মাঝখানের অংশ থাকে শক্ত ওইটাও একটু করে দিয়েছি। অর্থাৎ মানে কাট পিস যা কিছু ছিল ওগুলা দিয়ে মিক্সড করে একটা ভাজি করছি। এই ভাজিতে আবার চিংড়ি টিংড়ি দিচ্ছি না, জাস্ট একটু পাঁচফোড়ন দিয়ে করব, এটাও খেতে ভালো লাগে। তবে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, না হয় ভালো লাগে না। এই চালটা এবার শেষ হচ্ছে, দেশি লাল চাল, তো সেটা আজকে আমি শেষ করব। ভাজিটা প্রায় নরম হয়ে এসেছে। এখন ওই যে বললাম একটু তেল বেশি দিয়েছি, সেজন্য তেলটা বের করার চেষ্টা করব। তো এভাবে চেষ্টা করলে দেখা যায় অনেকটুকু তেল বেরিয়ে আসে। আর যেহেতু চিংড়ি দিচ্ছি না বা তেমন কোনো কিছু দিচ্ছি না, একটু তেল বাড়িয়ে দিতে হয়। কিছুক্ষণ পরে দেখবেন কি সুন্দর করে অনেকাংশে তেলটা বের হয়ে আসে। আবার এই ধরনের ভাজি কিন্তু গরম গরম ভাত বা পরোটা দিয়ে ভালো লাগে। ভাজি যত সিম্পল হবে তত খেতে আমার কাছে ভালো লাগে। অনেকে অনেক মশলা পছন্দ করেন, আসলে আমি দিন দিন এখন মশলাপাতি যেন কমিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড ওই দিন বললো, এটার মেন কারণ হচ্ছে যেহেতু আমার আরহামকে এখন একটু ট্রাই করি আমি, আর তাছাড়া মনে হয় যে কি এই মশলা থেকে অনেক রকমের সমস্যা তৈরি হয়, তাই আস্তে আস্তে কমিয়ে ফেলাটাই ভালো। এই তো মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। এই যে সবজি, এখানে আমি আবার কয়েকটা কাঁচা টমেটোও দিয়েছি। তো ভাত তো রান্না করেছি, সাদা ভাত। এদিকে আবার গতকাল রাতে রুটি তৈরি করেছিলাম অনেক দিন পর, আটা রুটি, ওগুলাও আছে। সব কিছু মিলে আসলে একটু যে রেস্টের সময় বা অবসর সময়, ওটার কোনো উপায় নেই, একটার পর একটা চলতে থাকে। অনেকে মনে করতে পারেন এগুলো তো খুবই সিম্পল রান্না বান্না, তারপরেও দেখা যায় যে অনেক সময় পরিস্থিতির কারণে এই সিম্পল রান্না বান্নাও অনেক কঠিন মনে হয়, যেটা প্রায় আমার সাথে হয়।